হ্যালো এভরিওয়ান, আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি হাইড্রোকার্বনের ক্লাস নিয়ে, যেখানে আমরা কেমিক্যাল প্রপার্টিজ হাইড্রোকার্বনের কেমিক্যাল প্রপার্টিজ থেকে স্টার্ট করব। আমরা কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ অবধি আগের ক্লাসে পড়েছিলাম, আর আজকে কেমিক্যাল প্রপার্টিজ থেকে স্টার্ট করব। চলো তাহলে শুরু করা যাক। Chemical properties. Arenes are characterized by electrophilic substitution reaction. Arenes কে কিন্তু characterize করা হয়। Arenes are characterized by electrophilic substitution reaction. দ্বারা কিন্তু বিক্রিয়াটা হয়। Under special condition, কিছু কিছু স্পেশাল কন্ডিশন সেগুলোতে সে অ্যাডিশন বা অক্সিডেশন রিঅ্যাকশন দেখাতে পারে। বাট মেইনলি কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। তাদের মধ্যে নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই রিঅ্যাকশন গুলো কিন্তু হয়, যেখানে অ্যাটাকিং রিএজেন্ট হিসেবে কাজ করে কে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফিলিক নিউ সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানেই তো তাই, ইলেকট্রোফাইল হচ্ছে অ্যাটাক করে গিয়ে। অ্যাটাকিং রিএজেন্ট হিসেবে কে কাজ করে? অ্যাটাকিং রিএজেন্ট হিসেবে ইলেকট্রোফাইল কাজ করে। চলো তাহলে প্রত্যেকটা রিঅ্যাকশন এবার আমরা দেখে নিই। নাম্বার 1 হচ্ছে নাইট্রেশন। কি হয়? নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউসড হচ্ছে বেনজিন রিংয়ে। যখন বেনজিনকে তুমি হিট করছো, নাইট্রিক অ্যাসিড অবশ্যই সেটা কনসেন্ট্রেটেড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নাইট্রেটিক মিক্সচার, একটা কনসেন্ট্রেটেড HNO3 এন্ড কনসেন্ট্রেটেড H2SO4 এর মিক্সচারে দ্বারা যদি হিট করো বেনজিনকে, তাহলে সেখান থেকে নাইট্রো গ্রুপ এসে কিন্তু বেনজিন রিংয়ে ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। তাহলে তৈরি হচ্ছে নাইট্রোবেনজিন, আর সাথে জল উৎপন্ন হচ্ছে, জল তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। তাহলে নাইট্রো গ্রুপ গিয়ে ইন্ট্রোডিউস হচ্ছে বেনজিন রিংয়ে। কখন? না যখন বেনজিন হিট করা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডের মিক্সচার সাথে। প্রায় তোমার 320 থেকে 333 কেলভিন টেম্পারেচার কিন্তু এখানে দিতে হয়। নেক্সট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে হ্যালোজেনেশন। অ্যারিনস রিঅ্যাক্ট করছে হ্যালোজেনের সাথে ইন দা প্রেজেন্স অফ লিউইস অ্যাসিড, লাইক ধরো অ্যানহাইড্রাস FeCl3। মানে অ্যানহাইড্রাস মানে কি? অনাদ্র। বা FeBr3 বা AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কিন্তু হ্যালো অ্যারিন পাওয়া যায়। তাহলে ক্লোরোবেনজিন পাওয়া যায় বা ব্রোমোবেনজিন পাওয়া যায়। যদি তুমি Br2 দিতে আর অনাদ্র অ্যানহাইড্রাস তুমি FeBr3 দিলে, তাহলে কি পাবে বলতো? ব্রোমোবেনজিন পাবে। আর এখানে তৈরি হবে HCl এর বদলে HBr। এই হচ্ছে আমাদের হ্যালোজেনেশন। হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করছে লিউইস অ্যাসিডের প্রেজেন্স। সেটা হচ্ছে অ্যানহাইড্রাস AlC হতে পারে, FeCl3 হতে পারে, FeBr3 ও হতে পারে। তার ফলে আমরা হ্যালো অ্যারিন পাই, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, এগুলো। নেক্সট আছে সালফোনেশন। Replacement of a hydrogen atom by sulfonic acid group SO3H group দ্বারা একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল রিংয়েতে, সেটাকেই বলবো সালফোনেশন। It is carried out by heating benzene with fuming sulfuric acid, মানে সেটা হচ্ছে কি? ওলিয়াম। ওলিয়াম তোমরা অলরেডি পি ব্লকে তোমাদের জুম ক্লাসে পড়াচ্ছি, যেটা ওলিয়াম পড়িয়েছি। সেই ওলিয়ামের প্রেজেন্সে তুমি যদি হিট করো বেনজিন রিংকে, তাহলে আমাদের H2S2O7 তো ওলিয়ামের স্ট্রাকচার, যেটা তোমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছো। তাহলে ওলিয়ামের সাথে হিট করো যদি বেনজিনকে, তাহলে সেখান থেকে SO3H গ্রুপ সালফোনিক অ্যাসিড গ্রুপ এসে বেনজিন রিং এর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়, সেটাকেই বলে সালফোনেশন, যেখানে 1 মলিকিউল অফ ওয়াটারও তৈরি হয়। ওকে, নেক্সট আছে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন রিঅ্যাকশন, যেটাতে বলছে যখন বেনজিনকে ট্রিট করা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে,
অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড ইত্যাদি হচ্ছে অ্যালকিল হ্যালাইড। কার প্রেজেন্সে? অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, মানে অ্যানহাইড্রাস AlCl3। যদি বেনজিনের সাথে অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন করানো হয়, প্রেজেন্ট থাকতে হবে অনাদ্র AlCl3 কে, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে, তাহলে তুমি অ্যালকিল বেনজিন পাবে, যেমন টলুইন। ইথাইল গ্রুপ যুক্ত থাকলে ইথাইল বেনজিন, বা এটা মিথাইল বেনজিনও বলে এটাকে, কিন্তু এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টলুইন। টলুইনের স্ট্রাকচারটা একটু মনে রেখো। আর ইথাইল বেনজিন তোমরা এমনি পারবে, C2H5 গ্রুপ বসে গেলে সেটা ইথাইল গ্রুপ, আর CH2 গ্রুপ বসলে সেটা মিথাইল গ্রুপ। সেটা তোমরা অলরেডি অর্গানিকের চ্যাপ্টার পড়তে পড়তে জেনে গেছো। তো CH3 গ্রুপ হচ্ছে বসলে টলুইন বলে সেটাকে। তাহলে কার প্রেজেন্সে হচ্ছে? আমাদের ইথাইল ক্লোরাইড যদি প্রেজেন্ট থাকে ইথাইল বেনজিন, মিথাইল ক্লোরাইড থাকলে অবশ্যই সেখানে অ্যানহাইড্রাস AlCl3 কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। সেটা হচ্ছে ফ্রিডেল ক্র্যাবস অ্যালকাইলেশন রিঅ্যাকশন, যেখানে অ্যালকাইল বেনজিন তৈরি হচ্ছে। বেনজিনের সাথে যদি অ্যালকিল হ্যালাইড ট্রিট করা হয় ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3, তাহলে অ্যালকিল বেনজিন ফরমেশন হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্রিডেল ক্র্যাবস অ্যাসাইলেশন রিঅ্যাকশন। ফ্রিডেল ক্র্যাবস অ্যাসাইলেশন রিঅ্যাকশন, সেখানে কি হচ্ছে দেখো, দ্য রিঅ্যাকশন অফ বেনজিন উইথ অ্যান অ্যাসাইল হ্যালাইড অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে যদি রিঅ্যাকশন করে, অবশ্যই সেই AlCl3 এর প্রেজেন্সে, লিউইস অ্যাসিডের প্রেজেন্সে, তাহলে অ্যাসাইল বেনজিন পাওয়া যায়। রিঅ্যাকশন দেখলেই আমরা বুঝবো। দেখো অ্যাসিটাইল ক্লোরাইড, এগুলো কি অ্যাসিড অ্যানহাইড্রাইড, কি বলেছি, এই যে অ্যাসাইল হ্যালাইড অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে। তাহলে এখানে অ্যাসিটাইল ক্লোরাইড বা তোমার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিতে পারি। তাহলে অ্যাসাইল হ্যালাইড মানে বা তোমার অ্যাসিড অ্যানহাইড্রাইড এর অ্যানহাইড্রাইড, এটা বললেই তোমাদের মাথায় করে নিতে হবে যে নিশ্চয়ই অ্যাসিটাইল ক্লোরাইড হতে পারে অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই দুটো হচ্ছে কি অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এদের প্রেজেন্সে অবশ্যই সেখানে প্রেজেন্ট থাকতে হবে অ্যানহাইড্রাস AlCl3 কে, তারপর হিট করো, ব্যাস তুমি পেয়ে যাবে আমাদের অ্যাসিটোফেনন। দেখো অ্যাসিটোফেনন পেয়ে গেলে, কিন্তু অ্যাসিটোফেনন পেয়েছো। আচ্ছা, এখানেও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি রিঅ্যাকশনটা করো, অবশ্যই সেখানে অ্যানহাইড্রাস AlCl3 প্রেজেন্স আছে, অবশ্যই হিট দিয়েছো বেনজিনের সাথে, তাহলেও দেখো অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে আর আমরা অ্যাসিটোফেনন পাচ্ছি, এটাও তো একই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে তুমি অ্যাসিড ক্লোরাইড দাও, মানে অ্যাসিটাইল ক্লোরাইড দাও বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দাও, দুটোতেই কিন্তু অ্যাসিটোফেনন তৈরি হবে। বাট বাই প্রোডাক্ট হিসেবে যেহেতু অ্যাসিটাইল ক্লোরাইড দিয়েছো তাই HCl তৈরি হবে, আর যেহেতু তুমি এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছো তাই জন্য অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু আসল মেজর যে প্রোডাক্টটা অ্যাসিটোফেনন, সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে সেম প্রোডাক্টই তৈরি হচ্ছে। তাহলে ফ্রিডেল ক্র্যাব এটা হচ্ছে অ্যাসাইলেশন রিঅ্যাকশন। যদি আমরা এক্সেস অফ ইলেকট্রোফিলিক রিএজেন্ট ইউজ করি, তাহলে ফার্দার সাবস্টিটিউশন রিঅ্যাকশন মে টেকস প্লেস in which other hydrogen atom of benzene ring also be successfully replaced by electrophile. যদি আমরা এক্সেস পরিমাণে কোনো ইলেকট্রোফাইল ফিলিক রিএজেন্ট ইউজ করি, তাহলে সেই বেনজিন রিং এর অন্যান্য যে H অ্যাটম গুলো সেগুলো রিপ্লেস হয়ে যাবে আমাদের ইলেকট্রোফাইল দ্বারা। যেমন ধরো বেনজিনের সাথে ট্রিট করলে এক্সেস অফ ক্লোরিন, তার প্রেজেন্সে সেই একই অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে সেগুলো কিন্তু ক্লোরিনেটেড হয়ে যাচ্ছে হেক্সাক্লোরোবেনজিনে, সেগুলো ক্লোরিনেটেড হয়ে, এই দেখো ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস। তুমি এক্সেস পরিমাণে ক্লোরিন নাও, তুমি 1 মলিকিউল যখন নিচ্ছিলে ক্লোরিন, যখন 1 মলিকিউল নিচ্ছিলে অনলি ক্লোরোবেনজিন, এই পজিশনে হয়তো ক্লোরিনটা তৈরি হচ্ছিল, ক্লোরোবেনজিন পাচ্ছিলে। যদি এক্সেস পরিমাণে নাও 6 মলিকিউলস অফ ক্লোরিন তুমি নিয়ে নিলে, 6 মলিকিউলস ভাবো তাহলে, এবং ডার্ক প্লেসে রাখো, ডার্ক কোল্ড প্লেসে, অ্যানহাইড্রাস AlCl3 কমন থাকছেই প্রেজেন্ট, তাহলে বেনজিন থেকে তুমি হেক্সাক্লোরোবেনজিন পেয়ে যাচ্ছ, 6 হেক্সাক্লোরোবেনজিন পাচ্ছ, সাথে 6 মলিকিউল অফ HCl পাচ্ছ। তাহলে এটা হচ্ছে এক্সেস ক্লোরিন নেওয়ার ফলাফল।
ভেরি ইম্পর্টেন্ট। মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের পড়বো আমরা। অ্যাকর্ডিং টু এক্সপেরিমেন্টাল এভিডেন্স, এসই মানে হচ্ছে এস হচ্ছে সাবস্টিটিউশন আর ই হচ্ছে ইলেকট্রোফিলিক, ঠিক আছে। এস ই এর শর্ট ফর্ম, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের শর্ট ফর্ম হচ্ছে এস ই। তিনটে স্টেপে হয়। নাম্বার 1 হচ্ছে জেনারেশন অফ দ্য ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইলটাকে তৈরি করছি। নেক্সট কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। নেক্সট হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট থেকে প্রোটন রিমুভ হচ্ছে। তাহলে তিনটে প্রসেস, ফার্স্ট ইলেকট্রোফাইল তৈরি হলো, তারপর ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ফরমেশন হলো, সেই ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটা থেকে প্রোটন রিমুভ হচ্ছে। এই তিনটে প্রসেস হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। চলে আসি তাহলে, ইলেকট্রোফাইল আমাদের ই প্লাস তৈরি করতে যাই। এই যে ক্লোরিনেশন হচ্ছে, অ্যালকাইলেশন হচ্ছে, অ্যাসাইলেশন হচ্ছে বেনজিনের, অ্যানহাইড্রাস AlCl3 লিউইস অ্যাসিড হিসেবে কাজ করছে, সেই কিন্তু ইলেকট্রোফাইল জেনারেশনে হেল্প করছে। AlCl3 এই অ্যানহাইড্রাস, অবশ্যই অ্যানহাইড্রাস AlCl3 হেল্প করছে। এই যে Cl মাইনাস তোমার তারপর আর প্লাস Cl প্লাস, এইগুলোকে কিন্তু Rc প্লাস ও অ্যাসাইলিয়াম আয়ন, এইগুলোকে রেসপেক্টিভলি এগুলো কিন্তু জেনারেট করছে এই ইলেকট্রোফাইল গুলোকে বাই কম্বাইনিং উইথ অ্যাটাকিং রিএজেন্ট, ঠিক আছে। অ্যাটাকিং রিএজেন্টের সাথে যুক্ত হয়ে Cl প্লাস আর প্লাস এই যে ইলেকট্রোফাইল গুলোকে জেনারেট করতে হেল্প করছে কিন্তু আমাদের এই অ্যানহাইড্রাস। দেখো প্রত্যেকটাতেই কিন্তু অ্যানহাইড্রাস AlCl3 আমরা প্রেজেন্ট রেখেছি, তাহলে সেই কিন্তু ইলেকট্রোফাইল জেনারেট করছে। দেখো ক্লোরিন এখান থেকে চলে যাচ্ছে আমাদের AlC3, তৈরি হচ্ছে কি একটা ক্লোরিন এখানে অ্যাটাক করছে গিয়ে অ্যাটাকিং রিএজেন্টের সাথে, তাহলে ক্লোরিন প্লাস তৈরি হয়ে গেল, AlCl4 মাইনাস তৈরি হলো, ক্লোরোনিয়াম আয়ন তৈরি হয়ে যাচ্ছে। আবার CH3Cl থেকে অ্যালকিল হ্যালাইড থেকে যখন AlCl3 যাচ্ছে, তাহলে ক্লোরিন CH3 প্লাস ক্লোরিন এর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, মানে AlCl3 এর সাথে ক্লোরিনটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লোরিন গিয়ে অ্যাটাচ হয়ে গেল, তাহলে CH3 প্লাস করে রইল। আবার CH3COCl এখানে কি হচ্ছে, CH3CO প্লাস তৈরি হচ্ছে, CH3C প্লাস ডবল বন্ড, এখানেও তাই ক্লোরিন গিয়ে AlCl3 এর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাহলে ইন দি কেস অফ নাইট্রেশন দা ইলেকট্রোফাইল হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস, এটা প্রডিউস হচ্ছে ট্রান্সফার অফ এ প্রোটন মানে সালফিউরিক অ্যাসিড থেকে, কারণ নাইট্রেশনেও তো একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নাইট্রেশনে তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন নাইট্রিক অ্যাসিডে কিন্তু স্থানান্তরিত হয়ে কি করছে, নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস ইলেকট্রোফাইলটা তৈরি করছে, যেটা হচ্ছে এই প্রসেসটা, স্টেপ 1 এইটা। তাহলে কি হলো, সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন যাচ্ছে নাইট্রিক অ্যাসিডে, এই যে সালফিউরিক অ্যাসিড থেকে দেখো একটা প্রোটন এখানে নাইট্রিক অ্যাসিডে চলে যাচ্ছে, HNO3 এখানে চলে গিয়ে কিন্তু এই নাইট্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের নাইট্রোনিয়াম আয়ন তৈরি করছে। তাহলে এই যে প্রোটনেটেড হয়ে গেল আমাদের নাইট্রিক অ্যাসিডটা, ঠিক আছে। এই যে তাহলে এটা তো আমাদের নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে, তো এই যে প্রোটন মানে আমরা কি করলাম না H2SO4 থেকে আমরা কি করছি না একটা প্রোটন ট্রান্সফার হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিডে, তখন কি হচ্ছে প্রোটনেটেড নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই প্রোটনেটেড নাইট্রিক অ্যাসিড থেকে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, নাইট্রোনিয়াম আয়ন পেয়ে যাচ্ছি NO2 প্লাস। It is interesting to note that in the process of generation of nitronium ion, sulfuric acid serve as an acid and nitric acid এখানে বেস। একটা কিন্তু এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো আমরা কি জানি নাইট্রিক অ্যাসিড তো অ্যাসিড, বাট এখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করছে, বেসের মতন আচরণ করছে, তাই না? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে আচরণ করছে আর নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে আচরণ করছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। ইট ইজ আ সিম্পল অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, যেহেতু এখানে অ্যাসিড আর বেস দু ধরনেরই আচরণ হচ্ছে,
সালফিউরিক অ্যাসিড অ্যাসিড রূপে আচরণ করছে, নাইট্রিক অ্যাসিড ক্ষার রূপে আচরণ করছে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম বলা চলে, একদম সিম্পল অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম। এরপর তাহলে আমরা জেনারেট করে ফেলেছি ইলেকট্রোফাইলকে, এবার কার্বোক্যাটায়ন ফরমেশন করবে, অ্যাটাক করছে নিউক্লিওফাইল, রেজাল্ট হচ্ছে ফরমেশন অফ সিগমা কমপ্লেক্স অথবা অ্যারিনিয়াম আয়ন, যেখানে ওয়ান অফ দ্য কার্বন ইজ sp3 হাইব্রিডাইজড। এই যে ইলেকট্রোফাইল গিয়ে এক মানে এখান বেনজিন রিং এর সাথে যে যুক্ত হচ্ছে ইলেকট্রোফাইলটা, সেখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, অথবা অ্যারিনিয়াম আয়নও বলতে পারো। সিগমা কমপ্লেক্সটাকে অ্যারিনিয়াম আয়ন বলে, তৈরি হচ্ছে যেখানে একটা কার্বন অ্যাটম sp3, এই যে এই কার্বন অ্যাটমটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, ঠিক আছে। সিগমা কমপ্লেক্স বা অ্যারিনিয়াম আয়ন তৈরি করে যেখানে একটা কার্বন অ্যাটম sp3 হাইব্রিডাইজড হয়। তাহলে অ্যারিনিয়াম আয়ন স্টেবিলাইজড, এটা রেজোনেন্স স্ট্রাকচার যেরকম ভাবে পড়িয়েছি সেরকম ভাবে প্র্যাকটিস করে নেবে একটু স্ট্রাকচারটা। স্ট্রাকচার দিয়ে এতটাও এরকম কোশ্চেন আসে না, বাট আগে যেগুলো বললাম এই নাইট্রেশন প্রসেসে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড কিভাবে বিহেভ করছে, এটা হচ্ছে একটা সিম্পল অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, এই ব্যাপারগুলো ভালো করে করবে, কারণ রেজোনেন্স স্ট্রাকচার তো তোমাকে এখানে আঁকতে দেওয়ার সিন নেই, তাই এমসিকিউতে জাস্ট রেজোনেন্স স্ট্রাকচার বলে তোমরা বুঝতেই পারবে, অ্যারিনিয়াম আয়ন করে করে দেখলেই বুঝতে পারবে। সিগমা কমপ্লেক্স আর অ্যারিনিয়াম আয়ন লস করছে এটার অ্যারোমেটিক ক্যারেক্টারটা, কেন? কারণ এখানে তো ডিলোকালাইজেশন হচ্ছে ইলেকট্রন, স্টপ করে দিচ্ছে, স্টপ অ্যাট sp3 হাইব্রিডাইজড কার্বন। সিগমা কমপ্লেক্স আয়ন বা অ্যারিনিয়াম আয়ন তার অ্যারোমেটিক ক্যারেক্টারকে হারিয়ে ফেলে, কারণ ইলেকট্রনের যে এই যে ডিলোকালাইজেশন হচ্ছে সেটা sp3 হাইব্রিডাইজেশনে আবদ্ধ কার্বনে এসে বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই কারণে সে তার অ্যারোমেটিক ক্যারেক্টার লস করছে। তাহলে লাস্ট স্টেপ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের লাস্ট স্টেপ হচ্ছে রিমুভাল অফ প্রোটন টু রিস্টোর দ্য অ্যারোমেটিক ক্যারেক্টার। অ্যারোমেটিক ক্যারেক্টারটা রিস্টোর করার জন্য আমাদের কি করতে হবে? সিগমা কমপ্লেক্স রিলিজ করবে প্রোটন ওই sp3 হাইব্রিডাইজড কার্বন থেকে অন অ্যাটাক বাই আমাদের AlCl4- বা HSO4- নাইট্রেশনের ক্ষেত্রে, আর হ্যালোজেনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এগুলোর ক্ষেত্রে AlCl4 ছিল, কারণ অ্যানহাইড্রাস AlCl3 আমরা প্রেজেন্ট রেখেছিলাম। তাহলে আমাদের তো অ্যারোমেটিসিটি হারিয়ে গেছে, তাই অ্যারোমিক ক্যারেক্টারটাকে আমরা যদি আবার রিস্টোর করতে চাই, তাহলে সিগমা কমপ্লেক্স আয়নটাকে কি করতে হবে? প্রোটন রিলিজ করতে হবে sp3 হাইব্রিডাইজড কার্বন থেকে। sp3 হাইব্রিডাইজড কার্বন থেকে প্রোটন রিলিজ করবে কিসের দ্বারা? AlCl4- দ্বারা অ্যাটাক করতে হবে, অথবা যদি নাইট্রেশনের জন্য HSO4- দ্বারা অ্যাটাক করতে হবে। তাহলেই দেখো একটা প্রোটন বেরিয়ে গেল, ব্যাস এরা অ্যারোমেটিক ক্যারেক্টার আবার ফিরে পেল, এরা অ্যারোমেটিক ক্যারেক্টার আবার ফিরে পেল। তাহলে এই হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রসেস গুলো হচ্ছে, ফার্স্টে আমাকে ইলেকট্রোফাইল জেনারেট করতে হবে, তারপর কি করতে হবে? তারপর একটা কার্বোক্যাটায়ন ফরমেশন হলো, যেটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন নাইট্রেশনের জন্য, অ্যারিনিয়াম আয়ন যেটা, সেটা হচ্ছে কি করলো না, তারপরে স্টেপে রিমুভ করে দিলাম আমরা প্রোটনটা, প্রোটন রিমুভ হয়ে গেল ওই কার্বোক্যাটায়ন থেকে, ঠিক আছে। ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ফরমেশন হলো, তারপর ওই কার্বোক্যাটায়ন থেকে আমরা প্রোটন রিমুভ করে দিলাম। এই তিনটে হচ্ছে মেইন স্টেপ। নেক্সট আসছি আমরা অ্যাডিশন রিঅ্যাকশন। আন্ডার ভিগোরাস কন্ডিশন, অবশ্যই কিছু আন্ডার মানে কিছু স্পেশাল কন্ডিশন আছে, তবেই এরা অ্যাডিশন রিঅ্যাকশন দেখাতে পারে। হাই টেম্পারেচার অথবা প্রেসারে নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেনেশন অফ বেনজিন গিভস সাইক্লোহেক্সেন। দেখো অ্যাডিশন রিঅ্যাকশন, তুমি হাইড্রোজেন অ্যাড করেছো, হাইড্রোজেনেশন মানেই কি? হাইড্রোজেন অ্যাডিশন, অবশ্যই নিকেল ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, এখানে প্রেজেন্ট আছে অবশ্যই হাই টেম্পারেচার। তাহলে বেনজিনের সাথে হাইড্রোজেনেশন করছো নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে, হাই টেম্পারেচার এন্ড প্রেসার, কি তৈরি হলো? সাইক্লোহেক্সেন। এই রিঅ্যাকশনও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডিশন রিঅ্যাকশন। এবার যদি আন্ডার আলট্রাভায়োলেট লাইটের আন্ডারে
3 ক্লোরিন মলিকিউলস অ্যাড হয়ে যায় বেনজিনে, তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি হয়। বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি হয়, যেটাকে বলে গ্যামাক্সিন। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে দেখো 3, অলরেডি তোমরা কিন্তু 6 ক্লোরিন দিয়ে পড়েছো, হেক্সাক্লোরোবেনজিন যেটাতে তৈরি হয়েছিল। বাট এটাতে কি হচ্ছে দেখো, আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে হচ্ছে 500 কেলভিন টেম্পারেচারে 3টে ক্লোরিন অণু বেনজিনের সাথে যুক্ত হয়ে গিয়ে বেনজিন হেক্সাক্লোরাইড C6H6Cl6, ওখানে কি ছিল হেক্সাক্লোরোবেনজিন মানে C6Cl6 ছিল, এটা কিন্তু C6H6Cl6 বেনজিন হেক্সাক্লোরাইড BHC যাকে শর্টে তোমাদের এমসিকিউ তে যদি শর্টে BHC বলে লিখে দেয় তাহলে কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু বেনজিন হেক্সাক্লোরাইড, যেটাকে আলট্রাভায়োলেট লাইটের প্রেজেন্সে 3 ক্লোরিন মলিকিউলস বেনজিনের সাথে যুক্ত করে প্রোডাকশন করা হয়। সেটার আরেকটা নাম আছে গ্যামাক্সিন। গ্যামাক্সিন ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা রিঅ্যাকশন হতে পারে, সেটা হচ্ছে কম্বিউশনস। যখন হিট করছো এয়ারে, বেনজিন বার্ন হয়ে যাচ্ছে সুটি ফ্লেম, একটা কালো শিখা সহ জ্বলে ওঠে, এটা মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড আর জল প্রোডাকশন। দেখো এই হচ্ছে সেই রিঅ্যাকশন, এই হচ্ছে বেনজিনের সাথে, বেনজিনকে যদি এয়ারে হিট করা হয় তাহলে বেনজিন বার্ন হয়ে যায়, কালো শিখা সহ জ্বলে ওঠে, হয়ে কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন করে। জেনারেল কম্বিউশনস রিঅ্যাকশনের ফর্মুলা হচ্ছে এটা, কারণ এই যে 15/2 চলে এসছে ওটাই, তার ফর্মুলাটা হচ্ছে x + y/4, সেখান থেকেই এসছে। এবার C6Hy CXHY, তাহলে C এর x এর ইকুয়াল টু কি 6 বেনজিনে, আর y ইকুয়াল টু 6, তুমি এবার 6 + 6/4 6 + 6/4 বসিয়ে দাও যদি, তাহলে কি হয় 6 + 6/4, তাহলে 24 + 6/4, 24 + 6/4 কত হয় 30/4, তাহলে 15, 30 আর 2, তাহলে 15/2 কিন্তু এখান থেকেই এসেছে। এটাই হচ্ছে জেনারেল ফর্মুলাটা। তাহলে দেখো জেনারেল ফর্মুলা জানলেই তুমি কিন্তু এই ফর্মুলা পেরে যাচ্ছ, ইজি হয়ে যাচ্ছে তোমার কাছে কম্বিনেশন রিঅ্যাকশনটা। আরেকটা যেটা আছে, ডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ এ ফাংশনাল গ্রুপ ইন মোনোসাবস্টিটিউটেড বেনজিন, মানে যে মোনোসাবস্টিটিউটেড যে বেনজিন, তার মানে কি মোনোসাবস্টিটিউটেড, ধরো এই যে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে মোনোসাবস্টিটিউটেড, ঠিক আছে, এটা হচ্ছে মোনোসাবস্টিটিউটেড। তাহলে এই মোনোসাবস্টিটিউটেড বেনজিনের ওপর ফাংশনাল গ্রুপের কি এফেক্ট আছে, কিছু ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স মানে নির্দেশজনিত প্রভাবটা কি বলছে দেখো, when monosubstituted benzene is subjected to further substitution, তাহলে 3 possible disubstituted product are not formed in equal amount, তো ফরমেশন হচ্ছে না, তাহলে 2 types of behavior are observed। এক্ষেত্রে তাহলে কিন্তু দুটো ধরনের বিহেভিয়ার নোটিস করা যায়, সেটা হচ্ছে যে অথবা মানে অর্থ আর প্যারা প্রোডাক্টস হতে পারে, অথবা কিন্তু মেটা প্রোডাক্টসও হতে পারে, বেশি পরিমাণে উৎপন্ন হতে পারে। অর্থ আর প্যারা প্রোডাক্টস প্রোডাকশন হতে পারে, অথবা মেটা প্রোডাক্টস কিন্তু প্রিডমিনেন্টলি ফরমেশন হয়। It has been also observed that this behavior depends on the nature of the substituent already present in the benzene ring, মানে বেনজিন রিং এ অলরেডি যে প্রেজেন্ট আছে, যে সাবস্টিটিউয়েন্টটা যে অলরেডি প্রেজেন্ট আছে, তার নেচারের উপর ডিপেন্ড করে, যে গ্রুপটা এন্টার করবে তার উপর কিন্তু ডিপেন্ড করে না, যেটা আগে থেকে ছিল তার উপর ডিপেন্ড করবে। তাহলে ইট হ্যাজ অলসো বিন অবজার্ভড দ্যাট দিস বিহেভিয়ার ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সাবস্টিটিউয়েন্ট অলরেডি প্রেজেন্ট ইন দ্য বেনজিন রিং, but not on the nature of the entering group. This is known as directive influence of the
সাবস্টিটিউটস। এটাকেই বলছে নির্দেশজনিত প্রভাব। তার মানে কি, যেটা আগে থেকে ছিল, যে গ্রুপটা বেনজিন রিং এর সাথে আগে থেকে অ্যাটাচ হয়েছিল, তার নেচারটা কিরকম সেটার উপর ডিপেন্ড করছে বেনজিন বলয় কিরকম বিহেভ করবে। যে গ্রুপ এন্টার করবে যার সাথে রিয়াকশন হয়ে, তার উপর কিন্তু ডিপেন্ড করে না। এটাকেই কিন্তু সাবস্টিটিউয়েন্ট বা গ্রুপের ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স বলা হয়। তাহলে অর্থ, প্যারা অর মেটা ডিরেক্টিভ নেচার অফ দ্য গ্রুপস, সেটা হচ্ছে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে অর্থ বা প্যারা ডিরেক্টিং গ্রুপ কখন বলবো? দ্য গ্রুপস which direct the incoming group to অর্থ অ্যান্ড প্যারা পজিশন। যে সকল গ্রুপগুলো কি হচ্ছে একদম অর্থ বা প্যারা পজিশনে কি হচ্ছে কম্বাইন হয়ে যাচ্ছে, মানে অর্থ বা প্যারা পজিশনে যুক্ত হয়ে যাচ্ছে, সেটাকে বলবো অর্থ আর প্যারা ডিরেক্টিং গ্রুপ। যেমন যদি ফিনলকে নিয়ে আমরা ডিসকাস করি, তাহলে ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স অফ ফিনলিক গ্রুপ, মানে OH হাইড্রক্সিল গ্রুপ বেনজিন রিং এর সাথে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হলে সেটাকে আমরা বলি ফেনল। এবার ফেনলে আমরা রেজোনেন্স হাইব্রিড অলরেডি কিন্তু জানি, সেটা আরেকবার আমরা ডিসকাস করে নেব। দেখো, এই হচ্ছে ফেনলের সাথে আমাদের পুরো রেজোনেন্স স্ট্রাকচারটা, 5টা রেজোনেন্স স্ট্রাকচার এখানে পসিবল। সেটা রেজোনেন্স করতে করতেই, মানে প্রত্যেকটা স্ট্রাকচার করতে করতেই লাস্টে গিয়ে দেখবে আর পসিবল নয়। তাহলে সেখানে দেখো, এখান থেকে লোন পেয়ার গিয়ে যখন অ্যাটাক করছে, এখানে নেগেটিভ চার্জ চলে আসছে, সেটা গিয়ে আবার পরের বন্ডটাকে গিয়ে অ্যাটাক করছে, কার্বন কার্বন সিগমা বন্ডকে গিয়ে অ্যাটাক করছে। তাহলে এইভাবে তো রেজোনেন্স স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে ফেনলের এই যে ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার, সেটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু তোমাদের ক্লাস 12 এর অনেক চ্যাপ্টারেও পড়তে হবে। ক্লাস 12 এর যে অর্গানিকের চ্যাপ্টার আছে, সেখানেও কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার বিভিন্ন ভাবে কাজে লাগবে। তাই ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। ফেনল হচ্ছে একটা রেজোনেন্স হাইব্রিড অফ ফলোইং স্ট্রাকচার, যেখানে আমরা কি হয় না, এই লোন পেয়ার গিয়ে বন্ডে অ্যাটাক করলে সেই বন্ডটা খুলে যায়, খুলে গেলে সেখানে নেগেটিভ চার্জ চলে আসে, আর যেখান থেকে লোন পেয়ার থেকে কি হয় পজিটিভ চার্জ হয়ে যায়। সেটা তোমার OH দিয়েও হতে পারে, ফেনল দিয়েও হতে পারে, আবার ক্লোরিন থাকলে ক্লোরিন দিয়েও হতে পারে। ঠিক আছে, মোট কথা ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ রেজোনেটিং স্ট্রাকচার দ্যাট ইলেকট্রন ডেনসিটি ইজ মোর অন অর্থ আর প্যারা পজিশন। তুমি অর্থ আর প্যারা পজিশনটা খেয়াল করো, মানে অর্থ পজিশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্যারা পজিশন। তাহলে অর্থ পজিশনে দেখো, এই যে নেগেটিভ চার্জ, ইলেকট্রনের ডেনসিটি দেখো অর্থ পজিশনেই কিন্তু বেশি, আর প্যারা পজিশনে। মেটা পজিশনে কিন্তু নেগেটিভ চার্জ নেই, মেটা পজিশনে কিন্তু ইলেকট্রন ডেনসিটি নেই, তাই তো? অর্থ আর প্যারা পজিশনেই কিন্তু ইলেকট্রন ডেনসিটিটা ভীষণই বেশি, সব থেকে বেশি হচ্ছে অর্থ আর প্যারা পজিশনে। তাই জন্য সাবস্টিটিউশন টেকস প্লেস মেনলি অ্যাট দিস পজিশন। অর্থ আর প্যারা পজিশনেই মেনলি সাবস্টিটিউশনটা হচ্ছে। তাহলে সাবস্টিটিউশন তোমরা বলতে পারো যে অর্থ আর প্যারা, মানে অর্থ ক্লোরোবেনজিন প্যারা ক্লোরোবেনজিন কেন তৈরি হচ্ছে, কেন মেটা ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে না, তার কারণ কিন্তু এটাই। তার জন্য তোমাকে রেজোনেন্স স্ট্রাকচার গুলো জেনে রাখতে হবে, রেজোনেন্স স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলেই তুমি দেখে নিতে পারবে যে ইলেকট্রন ডেনসিটিটা কোন পজিশনে বেশি হচ্ছে। দেখতে পাবে যে অর্থ আর প্যারা পজিশনে কিন্তু ইলেকট্রন ডেনসিটি সব থেকে বেশি, সেই কারণে এটাই মেনলি সাবস্টিটিউশন গুলো এখানেই হয়। ক্লোরিন যদি অ্যাড করো, ক্লোরিন গিয়ে অর্থ পজিশনে বসলো, বা মেটা তোমার প্যারা পজিশনে বসলো। It may be noted that minus I effect of the তোমার OH group also operate হচ্ছে, due to which electron density on ortho and para position of the benzene ring is slightly reduced. আরো লক্ষ্য করা যায় যে OH গ্রুপের মাইনাস I এফেক্ট, ইন্ডাকশন এফেক্টের জন্য কি হয়, যেহেতু ক্রিয়াশীল, সেই কারণে বেনজিন রিং এর অর্থ আর প্যারা অবস্থানের ইলেকট্রন গারত্ব কিছুটা হ্রাস পায় ক্রিয়াশীল থাকা, কিন্তু রেজোনেন্স করে তো, বেনজিন রিং রেজোনেন্স করছে তো, সেই জন্য ইলেকট্রন গারত্বটা আরো বৃদ্ধি পাচ্ছে। মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডেনসিটি কিছুটা হ্রাস পায়, বাট ওভারঅল ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস অ্যাট দিস পজিশন।
কারণ ডিউ টু রেজোনেন্স, এটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা রিজন। দেয়ারফর OH গ্রুপ অ্যাক্টিভেটস হয়ে যায় বেনজিন রিং এ ফর দ্য অ্যাটাক বাই ইলেকট্রোফাইল। OH গ্রুপ ইলেকট্রোফাইল সংযুক্তিকরণের জন্য বেনজিন রিং কে আরো অ্যাক্টিভ করে তোলে। এছাড়া NH2 গ্রুপ আছে, NHR, এই গ্রুপগুলো কিন্তু একটা অ্যাক্টিভেটিং গ্রুপ বলতে পারো, যারা অ্যাক্টিভ করে দেয় বেনজিন রিংটাকে। ঠিক আছে, তাহলে ইন দি কেস অফ অ্যারাইল হ্যালাইডস হ্যালোজেন আর্স মডারেটলি ডিঅ্যাক্টিভেটেড হয় বিকজ অফ দেয়ার স্ট্রং মাইনাস আই এফেক্ট। হ্যালোজেন যেগুলো, সেগুলো তো স্ট্রং মাইনাস আই এফেক্ট রয়েছে, ওভারঅল ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিং এ ডিক্রিজ করতে থাকে, সেই জন্য তারা কিন্তু ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ইট মেক্স ফার্দার সাবস্টিটিউশন ডিফিকাল্ট করে তোলে। ডিউ টু রেজোনেন্স ইলেকট্রন ডেনসিটি অন অর্থো প্যারা পজিশন গ্রেটার দ্যান দ্য মেটা পজিশন, এটা তো একটু আগেই বললাম। দে আর অলসো অর্থো এট প্যারা ডিরেক্টিভ গ্রুপও বলতে পারো। এই হচ্ছে আমাদের ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারটা দিয়েছে। ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার ঠিক একইভাবে যেরকম ফেনলে হচ্ছিল সেরকমই কিন্তু এটাতে তৈরি হচ্ছে। দেখো তুমি এখানে কিন্তু আমাদের অর্থ পজিশন আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি, বাট এদের কি হয়, মাইনাস আই এফেক্টটা স্ট্রং থাকার কারণে এরা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং। মাইনাস আই এফেক্ট স্ট্রং থাকার কারণে ওভারঅল ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করে যেতে থাকে। এবার আসছি আমরা মেটা ডিরেক্টিং গ্রুপ সম্পর্কেও কিছু পড়ি। তাহলে দ্য গ্রুপস উইচ ডিরেক্ট দ্য ইনকামিং গ্রুপ টু মেটা পজিশনে, ইনকামিং গ্রুপকে মেটা পজিশনে ডিরেক্ট একদম অ্যাটাচ করে নেয়, সেটা তাহলে মেটা ডিরেক্টিং গ্রুপ মেটা পজিশনে। যেমন NO2 হতে পারে, CNA, CHO, COR। Let us take example of নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ রিডিউস করে দিচ্ছে ইলেকট্রন ডেনসিটিটাকে ইন দ্য বেনজিন রিং, কারণ স্ট্রং মাইনাস আই এফেক্ট, স্ট্রং মাইনাস আই এফেক্ট রয়েছে, তো সে কি করে, ইলেকট্রন ডেনসিটিটাকে কমিয়ে দেয়। নাইট্রোবেনজিন ইজ আ রেজোনেন্স হাইব্রিড অফ দ্য ফলোইং স্ট্রাকচার। এখানে দেখো ফলোইং স্ট্রাকচার, এটা কিন্তু মেটা পজিশন, এটা কিন্তু মেটা ডিরেক্টিং গ্রুপ, এটারও সেই একইভাবে রেজোনেন্স স্ট্রাকচার প্র্যাকটিস করবে। তাহলে ফেনলের, ক্লোরিনের, নাইট্রো গ্রুপ অ্যাটাচ আছে, যেগুলো একদম কমন, সেগুলোই প্র্যাকটিস করে রাখবে। তা বলে তোমাকে আমি COOH বা COOR বা SO3H এগুলোর উপর বেশি জোর দিচ্ছি না, কারণ NO2, Cl, OH এই গ্রুপগুলোর যেগুলো কমন সেগুলো প্র্যাকটিস করে রাখবে। তাহলে মেটা ডিরেক্টিং গ্রুপ হচ্ছে আমাদের NO2, যার রেজোনেটিং স্ট্রাকচার দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটি হ্রাস পাচ্ছে। ইন দিস কেস ওভারঅল ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিং ডিক্রিজ করছে, তাই ফার্দার যে সাবস্টিটিউশন ডিফিকাল্ট হয়ে পড়ে, সেই জন্য এগুলোকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলে। তাহলে আগে যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে ফেনল তো মারাত্মক অ্যাক্টিভেটিং গ্রুপ, কিন্তু আমাদের নাইট্রো গ্রুপ হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ইলেকট্রন ডেনসিটি অন অর্থো প্যারা পজিশন কম্পারেটিভলি লেস দ্যান দ্যাট অ্যাট দ্য মেটা পজিশনের থেকে অর্থো প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি কম হয়। এখানে মেটা পজিশনে বেশি হচ্ছে, এখানে মেটা পজিশনে বেশি হচ্ছে। তাহলে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে কম্পারেটিভলি ইলেকট্রন রিচ মেটা পজিশন, রেজাল্টিং ইন মেটা সাবস্টিটিউশন হচ্ছে সেই জন্য। নেক্সট তোমাদের আছে হচ্ছে কার্সিনোজেনেসিটি অ্যান্ড টক্সিসিটি। এটা হচ্ছে আজকের এবং এই চ্যাপ্টারের লাস্ট টপিক, কার্সিনোজেনেসিটি অ্যান্ড টক্সিসিটি। এটা অল্প করে জেনে রাখবে, সেটা হচ্ছে অল্পই আছে তোমাদের বেনজিন অ্যান্ড পলিনিউক্লিয়ার যে হাইড্রোকার্বন গুলো, যারা মোর দ্যান 2 বেনজিন রিং কন্টেন করে থাকে। বেনজিন অ্যান্ড পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন মানে যারা 2 এর বেশি বেনজিন রিং কন্টেন করে রাখে, মোর দ্যান 2 বেনজিন রিং ফিউজড টুগেদার আর টক্সিক। যারা একসাথে ফিউজ হয়ে যায় তারা হচ্ছে টক্সিক অ্যান্ড সেড টু পসেস ক্যান্সার প্রডিউসিং প্রপার্টিজ রয়েছে। কার্সিনোজেনিক প্রপার্টি মানে ক্যান্সার সৃষ্টি করে। 2 এর বেশি বেনজিন রিং যুক্ত যে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন সেগুলো কিন্তু টক্সিক মানে বিষাক্ত। সাচ পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস আর ফর্মড on incomplete combustions of organic materials.
ইনকমপ্লিট কম্বিউশনস অফ অর্গানিক ম্যাটেরিয়াল, যেমন টোব্যাকো, কোল, পেট্রোলিয়াম। এই টোব্যাকো, কোল এগুলো তো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, যাদের 2 এর বেশি বেনজিন রিং রয়েছে। এগুলোর কিন্তু ইনকমপ্লিট কম্বিউশনের ফলেই এরা উৎপন্ন হয়। মানে টোব্যাকো, কোল, পেট্রোলিয়াম এইগুলোর যদি ইনকমপ্লিট কম্বিউশনস করা হয় তাহলেই কিন্তু পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন ফরমেশন হবে। তারা কি করে? দে এন্টার দ্য হিউম্যান বডি, আন্ডারগো ভেরিয়াস বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস, ফাইনালি ড্যামেজ করে দেয় ডিএনএ কে। ব্যাস, তাহলে কি হয়ে গেল? ক্যান্সার। তাহলে আমাদের বক্সের মধ্যে কিছু কার্সিনোজেনিক হাইড্রোকার্বনের নাম দেওয়া আছে। 1, 2 বেনজাথ্রাসিন, বেনজানথ্রাসিন, 3 মিথাইল ক্লোরোঅ্যান্থ্রাসিন, কোঅ্যান্থ্রাসিন। এগুলো কিন্তু সবই পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, যারা কিন্তু মারাত্মক বিষাক্ত হয়। এরা কিন্তু হিউম্যান বডিতে প্রবেশ করলে ড্যামেজ করে দেয় ডিএনএ কে এন্ড ক্যান্সার সৃষ্টি করে, কজ ক্যান্সার। তাই জন্যই বলছে এদের কিন্তু কার্সিনোজেনিক প্রপার্টিজ রয়েছে। বিভিন্ন বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস করে এরা ডিএনএ কে ড্যামেজ করে দেয়। তাহলে এইটুকুই তোমাদের জানার যে কার্সিনোজেনিসিটি এন্ড টক্সিসিটি সম্পর্কে। কার না এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তার মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, এটা মাথায় রাখো। যারা কন্টেন্ট করে মোর দ্যান 2 বেনজিন, তারাই ফিউজড হয়ে গিয়ে ক্যান্সার প্রডিউস করছে, যেহেতু এরা ভীষণই টক্সিক হয়। ওকে, তাহলে এই হচ্ছে আজকের আমাদের লাস্ট টপিক ফ্রম হাইড্রোকার্বন চ্যাপ্টার। তাহলে হাইড্রোকার্বন চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট উইক তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটার উপর ফুল টেস্ট থাকবে, ফুল মক টেস্ট থাকবে এই চ্যাপ্টারের উপর। ওকে, তাহলে নেক্সট আবার আমরা তাহলে অলরেডি থার্মোডায়নামিক্স একটু স্টার্ট করেছি, আমরা থার্মোডায়নামিক্সটাই কিন্তু কন্টিনিউ হবে। ওকে, তাহলে চলো আজকের মতন টাটা, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।